নমস্কার বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পে কিংবা বাংলা আবাস যোজনায় আপনারা কিভাবে জেলা ভিত্তিক আপনাদের নাম দেখবেন সেই সম্পর্কে ভিডিও আমি গতকাল দিয়েছি। এই ভিডিওতে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে এখানে যে 3 ধরনের ক্যাটাগরি লেখা আছে, প্রথম ক্যাটাগরি এলিজিবল এবং আরেকটি ক্যাটাগরি ইনএলিজিবল, সেই সঙ্গে ইনঅ্যাক্টিভ, এই ক্যাটাগরিগুলোর মানে কি? অর্থাৎ এলিজিবল কথার অর্থ যোগ্য, আপনারা জানেন। ইনএলিজিবল কথার অর্থ অযোগ্য এবং এই ইনঅ্যাক্টিভটা কাদের বলা হয়েছে সেই সম্পর্কে আপনারা সবচেয়ে বেশি জানতে চেয়েছেন। সেই সঙ্গে এই লিস্টের মধ্যে অনেকগুলো অপশান আছে, যেমন ধরুন এখানে আছে আবাস প্লাস স্যাংশন, আবার এই জায়গাতে আছে দেখুন PWL, তাছাড়াও তালিকার ওপরে লেখা আছে রেমাল কিংবা ফ্লাড অ্যাফেক্টেড। এবার এই লিস্টেতে লক্ষ্য করুন, এখানে লেখা আছে CMRO/গ্রিভেন্স। এই যে অপশানগুলো আছে এগুলোর আবার মানে কি, সব কিছুই কিন্তু আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। বাংলার বাড়ি প্রকল্পের সরকারি নির্দেশিকা অনুযায়ী যে কয়েকটি জেলাতে উপনির্বাচনের কারণে সমীক্ষার কাজ বন্ধ ছিল, সেই কয়েকটি জেলা বাদে 27শে নভেম্বর থেকে 3রা ডিসেম্বরের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে কিংবা ব্লগ অফিসে, সেই সঙ্গে জেলা অফিসে এই আবাস যোজনার নামের তালিকা টাঙিয়ে দিতে হবে। সেই তালিকা দেখা যাবে ওয়েবসাইটে 3রা ডিসেম্বর পর্যন্ত। এই তালিকা দেখার পরে আপনাদের যাদের কোনো অভিযোগ থাকবে তারা কিন্তু অভিযোগ জানাতে পারবেন। আপনাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তীকালে আবারও সমীক্ষা হতে পারে ওই সব অভিযোগের ভিত্তিতেই কিন্তু। তাছাড়া এরপর গ্রামসভার অনুমোদন পাবে, তারপর অনুমোদন পাবে ব্লক স্তরে এবং সবশেষে জেলা স্তরে। তারপরেই 15ই ডিসেম্বর থেকে টাকা দেওয়া হবে। তো চলুন আজকের ভিডিওতে আপনাদের আমি ক্লিয়ার করে দিই যে এতগুলো অপশান যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি প্রকল্পে, প্রত্যেকটার অর্থ কী সেই সম্পর্কে সমস্ত তথ্য। বাংলার বাড়ি প্রকল্পে আপনার নাম লিস্টে আছে কিনা তা আপনি কিভাবে দেখবেন সেই সম্পর্কে এর আগের ভিডিওতেই আমি সম্পূর্ণ তথ্য দিয়েছি। আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনি আপনার জেলার লিস্ট কিভাবে বাড়িতে বসে মোবাইল থেকেই দেখতে পারবেন সেই সম্পর্কে সম্পূর্ণ জেনে যাবেন। দেখুন এই জায়গাতে একটি জেলার লিস্ট আমি বের করেছি পূর্ব মেদিনীপুরের, যেখানে পাঁশকুড়া ব্লকে দেখুন 3 ধরনের লিস্ট দেওয়া হয়েছে, একটা ইনঅ্যাক্টিভ, একটা এলিজিবল, একটা ইনএলিজিবল, অর্থাৎ অযোগ্য, যোগ্য এবং এখানে সক্রিয় নয় এমন উপভোক্তা অর্থাৎ ইনঅ্যাক্টিভ, সেই লিস্ট আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। এবার আমি যেটা আপনাদের দেখাবো, যোগ্যর অর্থ আপনারা জানেন, যারা যোগ্য উপভোক্তা, ইনএলিজিবল অযোগ্য উপভোক্তা। এবার এই ইনঅ্যাক্টিভ নিয়ে আপনাদের সবচেয়ে বেশি প্রশ্ন। ইনঅ্যাক্টিভের ব্যাপারটা দেখানোর জন্য আমি এই ইনঅ্যাক্টিভ তালিকাটা বের করছি, তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ইনঅ্যাক্টিভ তালিকাটা আমি ডাউনলোড করে নিয়েছি। ওপরে লেখা আছে ড্রাফট লিস্ট অফ ইনঅ্যাক্টিভ বেনিফিশিয়ারিজ অফ BAY। এই BAY কথার অর্থ বাংলা আবাস যোজনা। তার ইনঅ্যাক্টিভ যে ব্যক্তিরা আছেন বা বেনিফিশিয়ারিরা আছেন, কেন ইনঅ্যাক্টিভ হয়েছেন সেই কারণটাও স্পষ্ট ডান দিকে দিয়ে দেওয়া হয়েছে। দেখুন এখানে আছে সিরিয়াল নম্বর, রেফারেন্স ID, তারপর গ্রাম পঞ্চায়েতের কোড, ভিলেজ কোড, বেনিফিশিয়ারির নাম, সেই সঙ্গে রিজন ফর ইনঅ্যাক্টিভিটি, কেন ইনঅ্যাক্টিভ করা হলো সেই সম্পর্কে ডিটেলসে জানানো হয়েছে। প্রথম উপভোক্তা ডেথ উইদাউট এ লিগ্যাল হেয়ার, অর্থাৎ উপযুক্ত, তার কোনো নমিনি নেই, তার আগেই মারা গেছেন ওই উপভোক্তা। এই লিস্টগুলো কিন্তু অনেক আগের লিস্ট। সেই লিস্টের ভিত্তিতে যে সার্ভে করা হচ্ছে তাতে এমন এমন ব্যক্তি আছেন যারা মারা গেছেন কিন্তু তার যোগ্য উত্তরাধিকারী নেই, অর্থাৎ এক্ষেত্রে ওই ব্যক্তিকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। তারপর দেখুন নো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পরের উপভোক্তার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই কিংবা দেওয়া নেই, সে কারণে ইনঅ্যাক্টিভ করা হয়েছে। এরপরে দেখুন আনউইলিং টু অ্যাপ্লাই, অর্থাৎ তিনি আবেদন জানাতে চান না, অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের যে আর্থিক সহায়তা তিনি নিতে চান না, সেই অনিচ্ছুক ক্যান্ডিডেটের জন্য এখানে লেখা আছে আনউইলিং টু অ্যাপ্লাই। এরপর দেখুন নট আধার কার্ড, নো এপিক কার্ড, নো ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রডিউস টিল নাও, না এখনও পর্যন্ত কিন্তু এখানে লেখা আছে টিল নাও, অর্থাৎ এখনও পর্যন্ত কোনো আধার কার্ড কিংবা এপিক কার্ড মানে ভোটার কার্ড কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া হয়নি। তারপর দেখুন পার্মানেন্টলি মাইগ্রেটেড, অর্থাৎ তিনি স্থায়ীভাবে ওই জায়গা ত্যাগ করে চলে গেছেন অন্য জায়গায়, তো সেই পার্মানেন্টলি মাইগ্রেটেড হওয়ার জন্য এই উপভোক্তাকে বাদ দেওয়া হয়েছে। পরের ইনঅ্যাক্টিভিটির কারণ দেখুন ডুপ্লিকেট আধার কার্ড বা ডুপ্লিকেট আধার নম্বর, অর্থাৎ আধার নম্বর ডুপ্লিকেট থাকার জন্য ইনঅ্যাক্টিভ করা হয়েছে। তারপরে দেখুন আবারও ডেথ উইদাউট এ লিগ্যাল হেয়ার, এটা আমাদের দেখার দরকার নেই কারণ আগেই দেখেছি। পরেরটা দেখুন অলরেডি হ্যাজ এ ডিউরেবল পাক্কা হাউস, অর্থাৎ এই উপভোক্তার ইতিমধ্যেই পাকা বাড়ি আছে, সেই কারণে বাদ দেওয়া হয়েছে। পরের উপভোক্তা নো ডকুমেন্ট, কোনো ডকুমেন্ট নেই। তারপরের উপভোক্তা ডুপ্লিকেট, তারপর দেখুন রিপিটেড পাক্কা হাউস,
অর্থাৎ এইসব উপভোক্তারা কেন ইনঅ্যাক্টিভ হয়েছেন সমস্ত কারণ দিয়ে দেওয়া হয়েছে। পরের জনকে দেখুন ডেথ, এরপর ইনঅ্যাক্টিভ হওয়ার কারণ দেখুন অ্যাবসেন্ট। এই রকম প্রচুর কিন্তু কেন করা হয়েছে সেই সম্পর্কে তথ্য দেওয়া আছে। আমি সবগুলো আপনাদের এইভাবে বোঝাতে পারবো না, আপনারা চাইলে এই ভিডিওটাকে পজ করে কারণগুলো পড়ে নেবেন, কারণ আমাকে আরও বেশ কিছু তথ্য আপনাদের দেখাতে হবে। তো চলুন পরবর্তী তথ্যগুলো আমরা এবার দেখে নিই। দেখুন এইগুলো আপনাদের কিন্তু প্রশ্ন ছিল, আমি হুগলি জেলার লিস্টটা বের করে নিয়েছি। গতকাল হুগলি জেলার লিস্ট আপনাদের আমি দেখিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন ওপরে লেখা আছে প্রভিশনাল লিস্ট ফর ইনএলিজিবল বেনিফিশিয়ারিজ অফ আবাস প্লাস স্যাংশন। এখানে আবাস প্লাসের স্যাংশন কিন্তু ওই উপভোক্তা হয়ে গেছিলেন, মানে আগের বার আপনারা জানেন 22 সালে আপনাদের কাছ থেকে যারা টাকা পাবেন এই ধরনের উপভোক্তাদের কাছ থেকে অ্যাকাউন্ট নম্বর নিয়ে নেওয়া হয়েছিল তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন কারণে সেটা বন্ধ হয়ে গেছে। তো সেই সব উপভোক্তাদের মধ্যে বেশ কিছু উপভোক্তাকে বর্তমানে ইনএলিজিবল বা অযোগ্য করে দেওয়া হলো যাদের আগে স্যাংশন ছিল। অর্থাৎ বুঝতে পারলেন আবাস প্লাস স্যাংশনটা শুধু দেখে লাভ নেই, তার আগে দেখবেন এখানে ইনএলিজিবল লেখা আছে কিনা। যদি ইনএলিজিবল থেকে থাকে তাহলে স্যাংশন আগে থাকলেও বর্তমানে তারা পাবেন না, এই ব্যাপারে জানানো হয়েছে। তো অভিযোগ জানানোর জন্য আপনারা কিন্তু 3 তারিখ পর্যন্ত সময় পেয়ে যাচ্ছেন। এর ওপর আপনারা অভিযোগ জানাতে পারেন। লিস্ট দেখে আপনার যদি মনে হয় এখানে ভুলভাল কিছু করা হয়েছে, আপনি যোগ্য কিন্তু অযোগ্য করা হয়েছে, আপনি অভিযোগ জানাতে পারেন। তো চলুন এর পরের যে অপশানটা আমরা দেখে নিই। পরেরটাতে দেখুন এখানে লেখা আছে প্রভিশনাল লিস্ট ফর ইনএলিজিবল বেনিফিশিয়ারিজ অফ রেমাল অর ফ্লাড অ্যাফেক্টেড। মানে রেমাল এই যে ঘূর্ণিঝড়টা হয়েছিল কয়েকদিন আগে কিংবা বন্যার কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সেই ধরনের কোনো ইনএলিজিবল ক্যান্ডিডেট যদি থেকে থাকে, মানে অযোগ্য, তিনি ভুলভাল ইনফরমেশান দিয়েছেন, তিনি পাওয়ার যোগ্য নয়, সেইভাবে বাদ দেওয়া হয়েছে, তাহলে তাদের নাম কিন্তু এখানে থাকবে। যদিও এই জায়গাতে দেখতে পাচ্ছেন নীল নীল লেখা আছে, অর্থাৎ কোনো উপভোক্তার নাম এই জায়গাতে নেই। তারপর দেখুন প্রভিশনাল লিস্ট ফর ইনএলিজিবল বেনিফিশিয়ারিজ অফ CMRO অথবা গ্রিভেন্স বলে লেখা আছে। মানে সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা কল করে আবেদন জানিয়েছিলেন তাদের মধ্যেও কেউ যদি ইনএলিজিবল হয়, মানে আপনি আবেদন জানিয়েছিলেন কিন্তু সার্ভে করতে এসে দেখা গেল যে এই উপভোক্তা এলিজিবল নয়, তো আপনাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেই কারণে এখানে ইনএলিজিবল বেনিফিশিয়ারিজ বলে লেখা আছে। এরা কিন্তু আবেদন জানিয়েছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীতে বা অভিযোগ জানিয়েছিলেন। প্রভিশনাল লিস্ট ফর ইনএলিজিবল বেনিফিশিয়ারিজ অফ PWL। এই PWL কথার অর্থ কি? এই PWL কথার অর্থ হলো পার্মানেন্ট ওয়েটিং লিস্ট। অর্থাৎ আগের বার আপনার পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম ছিল, এবার কিন্তু আপনাকে ইনএলিজিবল করা হয়েছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেই কারণে এই তালিকায় আপনার নাম উঠেছে। এবার কিন্তু এই প্রত্যেকটা ক্ষেত্রে এলিজিবল লিস্টও আছে, সেগুলো দেখিয়ে দিই। দেখুন প্রভিশনাল লিস্ট ফর এলিজিবল বেনিফিশিয়ারিজ অফ PWL অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম ছিল আগের বার থেকে এবং বর্তমানেও তারা এলিজিবল, সেটাই কিন্তু এখানে লেখা আছে যোগ্য উপভোক্তা বলে। এই জায়গাতে এলিজিবল বেনিফিশিয়ারিজ অফ PWL লেখা আছে। প্রভিশনাল লিস্ট ফর এলিজিবল বেনিফিশিয়ারিজ অফ CMRO অবলিক গ্রিভেন্স অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করে যারা অভিযোগ জানিয়েছিলেন তাদের মধ্যেও অনেকে এলিজিবল হয়েছেন, তাদের লিস্ট কিন্তু এই জায়গাতে দিয়ে দেওয়া হয়েছে। এইভাবে কিন্তু এলিজিবলদের ক্ষেত্রেও প্রত্যেকের আলাদা আলাদা ভাগ বিভিন্ন জেলাতে দিয়ে দেওয়া হয়েছে। এরপর প্রভিশনাল লিস্ট ফর এলিজিবল বেনিফিশিয়ারিজ অফ আবাস প্লাস স্যাংশন, মানে আগের বার থেকেই আপনাদের স্যাংশন হয়েছিল, এখনও আপনি এলিজিবল আছেন, সেই কারণে আবাস প্লাস স্যাংশন বলে এখানে লেখা আছে। আবাস প্লাসের যে 2022 সালে লিস্ট বেরিয়েছিল সেখানে আপনাদের সব কিছু প্রস্তুত হয়ে গেছিলো, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নেওয়া হয়েছিল, তাদেরই কিন্তু এলিজিবল বেনিফিশিয়ারিজ অফ আবাস প্লাস স্যাংশন বলে লিখে দেওয়া হয়েছে। এছাড়াও ঘূর্ণিঝড় রেমাল কিংবা বন্যার কারণে যারা অ্যাফেক্টেড হয়েছেন তাদেরও যারা এলিজিবল হয়েছেন তাদের লিস্টও এখানে দিয়ে দেওয়া হয়েছে, যে কারা প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বাড়ি পাওয়ার জন্য উপযুক্ত, তাদের নামের তালিকাও আলাদা আলাদাভাবে করা হয়েছে। আশা করি এই ভিডিওতে যে কয়েকটা তথ্য আপনাদের আমি দিতে চেয়েছিলাম, যে স্যাংশন, PWL, CMRO অথবা গ্রিভেন্স কিংবা রেমাল কিংবা ফ্লাড এফেক্টেড, সেই সঙ্গে এলিজিবল, ইনএলিজিবল, ইনঅ্যাক্টিভ, এই সম্পূর্ণ সমস্ত কথাগুলোর অর্থ কী, সেই অর্থগুলো বা মানেগুলো সম্পর্কে আপনাদের তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম। প্রত্যেকটি আলাদা আলাদা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এরপরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাতে পারেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।